রান্নাঘরে এসে আশার গালে চর বসিয়ে দিলেন নাসিমা বেগম। আশার হাত মুচড়ে ধরে কর্কশ গলায় বললেন, তরকারিতে এত লবণ দিয়েছিস কেন? যাতে আমার মেয়ে না খেয়ে স্কুলে যায় সেজন্যই তো, না তো? চাল আমি বুঝি না ভেবেছিস? হ্যাঁ। আশা ব্যথায় আর্তনাদ করে কান্না করতে করতে বলল, বিশ্বাস করো মা, আমি ইচ্ছা করে করিনি। আমি বুঝতে পারিনি তরকারি ও সন্দেশে লবণ বেশি হয়ে গেছে। আশার কান্না শুনে নাসিমা বেগমের চোখ বড় বড় হয়ে গেল। এই, একদম ঢং করবি না, তোর ঢং আমি আজ ছুটিয়ে দেব। এই বলে নাসিমা বেগম আশার চুলের মুঠি ধরে তাকে মারতে লাগলেন। বাসায় আশার বাবা আজিজ সাহেব ছিলেন। মেয়ের কান্না শুনে সে রুম থেকে ছুটে বেরিয়ে এলেন। আরে কি করছো? মেয়েটা মরে যাবো তো, ছাড়ো গে। আজিজ সাহেব জোর করে আশাকে নাসিমা বেগমের কাছ থেকে ছাড়িয়ে নিল। আশা ফুফিয়ে কেঁদে যাচ্ছে। তুমি কি মানুষ? এভাবে আমার মেয়েটার গায়ে হাত তুলতে তোমার বুক কাঁপলো না? তোমার এত সাহস হয় কি করে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের গায়ে হাত তোলো? তো কি করবো? তোমার মেয়েকে মাথা তুলে রাখবো? তোমার মেয়ের জন্য আমার মেয়েটা ঠিকভাবে খেতে পারে না, ও ইচ্ছা করে খাবার লবণ বাড়িয়ে দিয়েছে। তুমি ওকে রান্না করতে কেন পাঠালে? তোমার সাহস দেখে আমি আশ্চর্য হচ্ছি নাসিমা। আমার মেয়ে কোনো কাজে লোক নাকি যে তুমি তাকে দিয়ে ঘরের কাজ করাবে? তোমার এই রূপ আমার সামনে আগে এলো না কেন? আজিজ সাহেব আশাকে ছেড়ে দিয়ে নাসিমা বেগমের মুখোমুখি দাঁড়ালেন। ভুলে যেও না নাসিমা, এই বাড়িতে তুমি আসার জন্য এসেছো। আশা দেখাশোনা করার জন্য তোমাকে এখানে আনা হয়েছে, না হলে তোমার আয়া হওয়ার যোগ্যতা নেই। অথচ এই বাড়িতে বউ হয়ে বসে আছো, আমার মেয়ের গায়ে হাত তুলছো। তোমার হাতে আমি এখন আস্ত রেখেছি, আল্লাহর কাছে শুক্রিয়া করো। আজিজ সাহেবের তেজি রূপ দেখে নাসিমা বেগম চুপ করে গেলেন, তবে মনে মনে ঠিকই ফুটছে। আজিজ সাহেব একজন ব্যবসায়ী, সে বাড়িতে থাকে না সব সময়। আজ সে বাড়িতে আছে, তাই মেয়ের এই হালটা দেখতে পেল। নাসিমা বেগম সচরাচর আজিজ সাহেবের সামনে আশাকে খুব একটা কিছু বলে না, তবে আজ যখন আজিজ সাহেব নিজের চোখে এসব দেখেছেন, সে নিশ্চয় চুপ করে বসে থাকবেন না। নাসিমা বেগম চিন্তিত হয়ে গেলেন। সে নিজের রুমে গিয়ে আশাকে তাড়ানোর বুদ্ধি হাঁটতে লাগলেন। নাসিমা বেগমের নিজের মেয়ে জবা এসে রাগী গলায় বলল, এই মেয়েটার জন্য বাবা তোমাকে এত কথা শোনালো মা, তুমি কিছু বললে না কেন? বলার সময় চলে যাচ্ছে না তো, তোর বাবা যাক, তখন এই মেয়েকে দেখে নেব। আজিজ সাহেব আশাকে নিয়ে আসার রুমে বসে আছে। মেয়ে ব্যথাতুর মুখটা দেখে তার কলিজা ছিঁড়ে যাওয়ার উপক্রম। মেয়ে সুখের জন্য ভালো থাকার জন্য সে নাসিমাকে বিয়ে করেছিল, কিন্তু তার মেয়েটা যে এতটাই যন্ত্রণা আছে তা আজিজ সাহেব স্বপ্নেও ভাবেনি। আজিজ সাহেব ব্যথাতুর গলায় বললেন, আমাকে এতদিন কিছু জানাসনি কেন মা? আমি তোর কেউ হই না? এভাবে বলো না বাবা, আমি চাইনি আমার জন্য তোমাদের মাঝে অশান্তি হোক। এগুলো কেমন কথা মা? তাই বলে তুই এদের অত্যাচার এভাবে সহ্য করবি? তুই আমার মেয়ে, আমার বাড়িতে তো তুই রাজকন্যার মতো থাকবি, আর এটা তোকে এভাবে চাকর মতো করে রাখবে, তা আমি কিভাবে মেনে নেব? এভাবে আর নয়, আমি তোকে হোস্টেলে পাঠিয়ে দেব। আমি বাসায় সারাদিন থাকতে পারি না। এই নিষ্ঠুর মানুষগুলো তোর সাথে কি করবে আমার ভেবে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু বাবা, আমি তোমাকে ছেড়ে কিভাবে যাব? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না। হোস্টেলে যাওয়ার কথা শুনে আশা কান্না করে দিল। আজিজ সাহেব মেয়ের ভয় বুঝতে পারছেন। আশা কখনো একা একা কোথাও থাকেনি। আশা এভাবে চলাফেরা করে অভ্যস্তও নয়। আজিজ সাহেব আশার ভয় বুঝতে পেরে বললেন, ভয় পেও না মা, বাবা তো আছি তোমার সাথে। তোমার বাবা তোমাকে একা ছাড়বে না। আমি সিটের জন্য যোগাযোগ করছি। এ বাড়িতে যতদিন আছো সাবধানে থাকবে। আজিজ সাহেব পরের দিন নিজের অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর নাসিমা বেগম আশার রুমে তেড়ে এলেন। আশা তখন পড়ছিল, জজ ব্যারিস্টার হওয়ার শেষ হলে এবার ঘরের কাজে একটু হাত লাগান মহারানী। আপনার বাবা তো আমাকে দাসী বাদিয়ে এনেছে, সারাদিন আপনার পেছনে পড়ে থাকতে হবে। আশা বইটা বন্ধ করে নাসিমা বেগমকে নরম গলায় বলল, কি করতে হবে বলো আমাকে মা, আমি করে দিচ্ছি। নাসিমা বেগম আশার এ শান্তভাব দেখে আরও বেশি তেতে ওঠেন। কর্কশ গলায় বললেন, আহা, একেবারে বিনয়ের অবতার। বলি এরকম ঢং নিজের বাবার সামনে করিস, আমার সামনে এমন ঢং করতে আসিস না। অলক্ষ্য অপয়া মেয়ে, নিজের মাকে তো খেয়েছিস, এবার আমাকে আর আমার সংসারটাকে খেতে চাইছিস। বাপের সামনে নাটক করে আমাকে খারাপ বানানোর ধান্দা। কিছু বুঝি না ভেবেছিস? তোকে তো আমি ঠিক করে ছাড়বো। এখন গিয়ে থালা বাসন ধুয়ে রান্না করে আমাকে উদ্ধার করেন। আশাকে কথা শুনিয়ে নাসিমা বেগম তার মেয়ে জবার রুমে চলে গেলেন। আশা মুখ গোমরা করে রান্নাঘরে চলে গেল। থালা বাসন ধুয়ে রান্না, সকালে নাস্তা বানানোতে লেগে গেল। মা, বাবাকে বলো আমার একটা নতুন ফোন লাগবে, আমার এই ফোনটা পুরনো হয়ে গেছে। নাসিমা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরিভাবে বললেন, আচ্ছা বলবো, তুই মন দিয়ে পড়াশোনা কর। এসব কিছু তো তোরই, তোকে দেবে না তো আর কাকে দেবে? জবা খুশি হয়ে গেল। গত সপ্তাহে আজিজ সাহেব আশাকে একটা নতুন জামা দিয়েছিল। নাসিমা বেগম না জানলেও সে দেখেছে। আমার না মা, বাবা ওই যে আশাকেই বেশি ভালোবাসে। দেখবে একদিন সব কিছু ওই আশার নামে করে দিয়েছে। গত সপ্তাহে ওকে একটা নতুন জামা কিনে দিয়েছে। কই, আমাকে তো দিল না কিছু। কথাগুলো বলার সময় জবা মুখটা কাঁদো কাঁদো করে ফেলল। নাসিমা বেগম রাগে আগুন হয়ে গেল। তার অগোচরে তাহলে এসব হচ্ছে? সে তেড়ে গিয়ে আশার চুলের মুঠে চেপে ধরলেন। আশা তখন রান্না করছিল। নাসিমা বেগমের এই অতর্কিত হামলায় আগুনের আঁচ লেগে তার হাত কিছুটা পুড়ে গেল। ব্যথায় আর্তনাদ করে উঠল সে। বাপের কাছ থেকে গোপনে গোপনে অনেক কিছু নেওয়া হয়, তাই না? আমার বাড়িতে থেকে আমার নাকি নিচে এত কিছু ঘটাচ্ছিস? কি সাংঘাতিক মেয়ে তুই!
আশাকে মারতে দেখে জবা মুখ চেপে হাসছে। তার উদ্দেশ্য সফল হয়েছে। সে নাসিমা বেগমকে রাগিয়ে দিতেই এ কথা বলেছে। নাসিমা বেগম আশাকে মারধর করে চলে গেল। যাওয়ার আগে কড়া গলায় বলল, টেবিলে নাস্তা দিয়ে বাথরুমে রাখা কাপড়গুলো ধুয়ে ফেলবি, ঠং করে গিয়ে আবার শুয়ে থাকিস না। আশা চোখের পানি মুছতে মুছতে খাবার টেবিল সাজিয়ে দিল। আশা সব কাজ শেষ করে নিজের রুমে গিয়ে কাঁদতে লাগলো। তার আর সহ্য হচ্ছে না, বারবার তার মায়ের কথা মনে পড়ছে। তার মা বেঁচে থাকলে তার জীবনটা অন্যরকম হতো। আজিজ সাহেব বাসায় এসে সোজা আশার রুমে গেলেন। মেয়ের জন্য সারাদিন চিন্তায় ছিলেন। বাসায় এসে আশাকে শুয়ে থাকতে দেখে মেয়ের পাশে গিয়ে বসলেন। আশা, এই সময় শুয়ে আছিস কেন মা? আশা বাবার রাগে উঠে বসল। মেয়ের মলিন মুখ আর গালে আঙুলের দাগ দেখে আজিজ সাহেব যা বোঝার তা বুঝে গেলেন। সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পড়লেন, নাসিমা তোর গায়ে হাত তুলেছে? আশা মাথা নিচু করে বসে আছে। ভেতর থেকে কান্নারা ঠেলে বেরিয়ে আসতে চাইছে। আজিজ সাহেব আর দ্বিতীয়বার মেয়েকে কিছু জিজ্ঞেস করলেন না। সে রাগী গলায় বললেন, নিজের জিনিসপত্র গুছিয়ে নে, আমরা আমাদের অন্য ফ্ল্যাটে শিফট হব আজ। কিন্তু বাবা? কোনো কিন্তু না, এ নিয়ে কোনো কথা শুনতে চাই না আমি, যা বলেছি তাই কর। আজিজ সাহেব নিজের রুমে গিয়ে দেখলেন নাসিমা বেগম আর জবা বসে গল্প করছে। সে তাদেরকে কিছু না বলে নিজের কাপড় গোছাতে লাগলেন। কি হলো, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, আমি আশাকে নিয়ে বাসা থেকে চলে যাচ্ছি। এখন থেকে আমি আশার সাথেই থাকব। নাসিমা বেগমের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে বারবার আজিজ সাহেবকে আটকানোর চেষ্টা করতে লাগল। আঙুল তুলে শাসিয়ে বললেন, আমাকে রাগিয়ে দিও না নাসিমা, তাহলে কপালে দুঃখ আছে, সরে যাও সামনে থেকে। আজিজ সাহেব নাসিমাকে সরিয়ে দিয়ে আশাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেলেন। জবা কাচুমুচু করে এক কোণে দাঁড়িয়ে আছে। নাসিমা বেগম গালে হাত দিয়ে কেঁদেই যাচ্ছেন। আজিজ সাহেব আর আশা নিজেদের নতুন বাসায় খুব সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে নিয়েছে। আশার এখন সময় ভালো কাটে। রাতে আজিজ সাহেব এলে দুজন খুব গল্প করে। এদিকে নাসিমা বেগমের সময় ভালো যাচ্ছে না। বাসার সব কাজ এখন তাকে একা হাতে করতে হয়। জবা সারাক্ষণ ফোন নিয়েই ব্যস্ত থাকে। নাসিমা বেগমকে কোনো কাজে সাহায্য তো দূর, কিছু বললেই দু চার কথা শুনিয়ে দেয়। নাসিমা বেগম নিজের ভুল হাড়ে হাড়ে বুঝতে পারছেন, কিন্তু তাতে কোনো কিছু পরিবর্তন হবে না। মা, আমি ঈদের দিন বিকেলে বাপের বাড়ি যাব। পরশুদিন ঈদ, আর তুমি আজকে এই কথা বলছো? জানো না ঈদের দিন বিকেলে ডলি আসবে? তুমি কিভাবে বাপের বাড়ি যাবা? ওদের মেহমানদারি করবে কে? হ্যাঁ, ডলিরা চলে গেলে তারপর যেও। মা, আমার বড় আপা ঈদের দিন বিকেলে আসবে, তার পরের দিন চলে যাবে। জানো তো, ওর সাথে কত বছর দেখাও হয় না। এবার না গেলে আবার না জানি কত বছর পর দেখা হয়। আর ডলিরা দুদিন পর আসলেই তো হয়, তখন আমি এই বাড়ি চলে আসবো। ডলিরা কেন দুদিন পর আসতে যাবে? ঈদের দিন আমার মেয়েকে আমার দেখতে মন চায় না? ওরা প্রতিবারের মতো ঈদের দিন বিকেলেই আসবে। হ্যাঁ মা, বিয়ের পর থেকে তো তেমনই দেখছি, কিন্তু আমার মাও তো মা, সেও তো আমাকে ঈদের 15-20 দিন পর ছাড়া দেখতেই পায় না। তোমার মায়ের কথা ছাড়ো, মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় কি কি দিয়েছিল তা জানি। মেয়েকে ভালোবাসলে ওভাবে পাঠাতে পারতো না। আর আমার মেয়েকে আমি কত কিছু দিয়ে পাঠিয়েছি, তারা তো আমার মেয়ের আদর যত্ন বেশি করবেই। মা, কথায় কথায় এই একই খোঁটা দেন কেন? আমার মা বাবা দিতে চেয়েছে, আপনার ছেলে আনেনি, সেই দোষ কেন বারবার আমার ঘাড়ে ওঠান? বারণ করলে দেবে না? আজকালকার ছেলেরা বারণ তো করবেই। আমার জামাতা রাজীব কতই নিষেধ করলো, তবুও দিলাম, কিন্তু সেও তো কত খুশি। সে বাড়িতে আমার মেয়ের যত্ন তো কত বেশি। তোমা আস্তে আস্তে বলল, ও, এই জন্য আমাকে বাদির মতো খাটান, আর ছেলে এলে দোষের পোয়ারা বইয়ে দেন। কি বললা তুমি? কিছু না, কিন্তু এবছর ওরা 2 দিন পর আসুক মা, তারপর দরকার হলে 1 মাস থাকুক। আমি একটু আপাকে দেখে আসি, নয়তো এবার আপার সাথে আর দেখা হবে না। তোমার বোনের সাথে দেখা না হলে আমরা কি করব? সে তো ঠিকই চাকরি বাকরি করে কামাই করে, জামাই নিয়ে বিদেশে থাকে। আর তুমি কি করো? অন্তত সংসারটা ঠিকভাবে করো। মা, আমি তো চাকরিও করতে চেয়েছি, আপনি তো করতে দেন নাই। বাজে কথা রাখো। আমার এক কথা, তুমি যেতে পারবে না। আমার মেয়ে এসে বেরিয়ে যাবে, তারপর তুমি যাবা। ও ননদরা 14 গোষ্ঠী সহ এসে ঝামেলা দেবে, তার আগেও বাপের বাড়িতে আসতে চায়। তারপরও ননদরা ওখানে বসে যা করার করুক। আর তোমার বোন তো এসেই চলে যাচ্ছে না। মা, আমার বোনের ছেলেকে এখন পর্যন্ত একটা নজর দেখতে পারি নাই। আর আপা ছুটি পেয়েছে কম সময়ের, ঈদের 2 দিন পর পরই শ্বশুরবাড়ি চলে যাবে, সেখান থেকে একদম আমেরিকা। তোমার বোন 2 দিন পর শ্বশুরবাড়িতে গেলেই পারে। হ্যাঁ মা, পারে, কিন্তু ডলি এলে তো 10-15 দিনের আগে শ্বশুরবাড়ি যাবে না, ততদিন তো আর আপা থাকবে না। আর ডলি না গেলে তো আপনি আমাকে যেতেও দেবেন না। এর মানে তুমি কি বোঝাতে চাও, আমার মেয়ে বেশি দিন বাপের বাড়ি থাকে আর আমি তোমাকে বাপের বাড়ি যেতে দেই না? মা, আমি তেমন কিছু বলতে চাইনি। বুঝি, সবই বুঝি। আজ রায়হান আসুক বাসায়। এত সাহস তুমি কোথায় পাও? আজ ওকে জিজ্ঞেস করব। পারেন তো শুধু ছেলেকে নালিশ দিতে। কি বললা তুমি? কিছু না মা, কিছু না। আজ আসুক রায়হান। রাতে রায়হান বাসায় ফিরল। তোমা দরজা খুলতে এলো, আর রহিমা বেগম দৌড়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিমা বেগম বিছানা থেকে ডেকে বললেন,
বাবা রায়হান এসেছিস? রায়হান রহিমা বেগমের রুমে যেতে যেতে বলল, হ্যাঁ মা, তোমার কি হয়েছে? এই সময় বিছানায় কেন? তেমন কিছু না বাবা, তুই একটু কাছে আয়। তোমা, মায়ের কি হয়েছে? তুমি আমাকে ফোন করে জানালে না কেন? এ সময় মা বিছানায়? একটু আগেই তো দেখলাম সুস্থ, আমাকেও তো কিছু বলল না। তমা মনে মনে বলল, বাবার বাড়ি যেতে চেয়েছি বলে ঢং শুরু হয়েছে। বৌমাকে কিছু বলিস না বাবা, আমার শরীরটা এমনি ভালো লাগছে না। তবুও তো ওর খেয়াল রাখা উচিত ছিল। বাবা, আমাকে প্রেশারের ওষুধটা খাইয়ে দে, খেয়ে নেই। এখনো ওষুধ খাওনি তুমি? তুই আসবি তারপর খাবো, এজন্যই তো অপেক্ষা করি। কতবার বলেছি এত রাত পর্যন্ত আমার জন্য বসে থাকতে হবে না। তোমার ক্ষুধে পেলে তুমি খেয়ে নেবে, ওষুধ খেয়ে নেবে। কথাগুলো তো শোনো না। তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি, একসাথে খেয়ে নেব। রহিমা বেগম আস্তে আস্তে বলল, আমার কাছে একটু বসেছিস, বস সহ্য হচ্ছে না। মা, এভাবে কেন বলছো? ও তো তোমার ভালোর জন্যই বলছে। তুই জানিস না বাবা, ও আমাকে সহ্য করতে পারে না। তোর সামনে ভালো মানুষ হয়ে থাকে, তুই অফিসে গেলে আমার মুখে মুখে তর্ক করে। কি যে বলো না মা, ও তোমাকে নিজের মায়ের মতোই জানে। আজ তো আমার মুখে মুখেও তর্ক করেছে, বলে ডলি নাকি এ বাড়িতে বেশি দিন থাকে, তাতে ওর কষ্ট হয়। আমি নাকি ওকে বাপের বাড়ি যেতে দেই না, ওকে জ্বালায়, সব কাজ ওকে দিয়ে করায়। কত বড় সাহস চিন্তা কর ভাব। মা, তোমার ছোট মানুষ, হয়তো বলে ফেলেছে, তবু আমি ওকে জিজ্ঞেস করব। এরকম করে কথা বলা ওর উচিত হয়নি। একদম বউর পক্ষে চলে গেছিস? তোমার ছোট মানুষ? ও ছোট, ওর বাবা মা তো ঠিকই বিয়ে দিয়েছে। এখন মেনে বুঝে শুনেই তো চলতে হবে। আমরা তো শাশুড়ির দিকে তাকানোর পর্যন্ত সাহস পাইনি, আর আজকালকার বউয়েরা মুখে মুখে তর্ক করে। মা, আমি একটু পর এসে শুনছি, একটু ফ্রেশ হয়ে আসি। বাইরে থেকে এসেছি তো, অনেক ক্লান্ত লাগছে। মায়ের কথা শোনারও সময় নেই। আচ্ছা যা। মা, এসেছে থেকে এতক্ষণ তো তোমার কথাই শুনলাম। যাই হোক, আমি ফ্রেশ হয়ে আসছি। রায়হান ফ্রেশ হয়ে খাবার টেবিলে এলো। রহিমা বেগমও এসে বসাচ্ছেন। তমা খাবার বেড়ে দিচ্ছে। তোর বউ তো ঈদের দিন বিকেলে তোর শ্বশুরবাড়িতে যেতে চায়। ঈদের দিন আবার বাপের বাড়ি যাওয়া কিসের? ঈদের পরের দিন যাবা? কেমন কথা বলছিস রায়হান? তোর বোন আসবে ঈদের দিন বিকেলে, বউ পরের দিন ওকে রেখে কিভাবে যাবে? আমি কি তেমন কাজকর্ম করতে পারি? এসেছো কাজ থেকে, এখন তুমি ক্লান্ত, তাই কথাটা তুলতে চাইনি, কিন্তু মা যখন তুলল তখন বলছি। ঠং, মনে হয় আমার ছেলের জন্য আমার মায়া নাই। মা, আমি তা বলিনি। তুমি কি বলতে চাও তা আমার জানা আছে। তুমি ঈদের দিন বাপের বাড়ি যেতে চাচ্ছ কেন? প্রতি বছর তো 15-20 দিন পরেই যাও। আমার বোন আসছে আমেরিকা থেকে। আপা বাপের বাড়ি একদিন দুদিনের বেশি থাকতে পারবে না, ওদের ছুটি কম। আর জানো তো, ভাগ্নেটাকে এখনো নিজের চোখে দেখতেও পারিনি। মা, ডলি তাহলে 2 দিন পর আসুক, তোমা গিয়ে ওর বোনকে দেখে আসুক, তারপর না হয় আসবে। আমার মেয়েকে আমার ঈদের দিন দেখতে মন চায় না? তোর বউর জন্য তো আমার মেয়ে 2 দিন শ্বশুরবাড়িতে ননদের ঝামেলা পোহাতে পারবে না। ও ননদগুলো সব দাজ্জাল, আসলে জ্বালিয়ে মারে। কত নাস্তা পানি বানানো লাগে, আল্লাহ। মা, একটা দিনেরই তো ব্যাপার, ডলিরে না হয় বাসায় আসুক, তুমি আর ডলি মিলে একটু ম্যানেজ করে নিলেই তো হয়। তোমার বোনকে দেখে আসলো। আমি অসুস্থ বুড়ো মানুষ, সেই খেয়াল তোর নাই। আর তোর বোন সারা বছর শ্বশুরবাড়িতে খেটে মরে, ও বাপের বাড়িতে সেই কাজ করবে? শ্বশুরবাড়ি আর তত কই থাকে মা? শ্বশুরবাড়ি 15 দিন থাকলে এই বাড়িতে 20 দিন থাকে। দেখলি বাবা, তোর বোন তোর সামনে আমার মেয়েকে খোঁটা দিল, আমার মেয়ে নাকি বাপের বাড়ি বেশি থাকে। আমার বোন আমার বাড়িতে থাকবে, তাতে তুমি এভাবে বলতে পারো না? মিথ্যে তো কিছু বলিনি, তবু যদি তোমাদের ভালো না লাগে তাহলে আর বলবো না। মা তোমাকে নিষেধ করেছে, তুমি যেও না। আর তোমার বোনকে যদি বেশি দেখতে ইচ্ছে করে তাহলে সে না হয় এসে থেকে যাক। এ না হলে আমার ছেলে। তো আমার রুমে চলে গেল। তোমার বোনের জন্য তোমার যেমন মায়া, আমার বোনের জন্য আমার তেমন মায়া। পরের বাড়ি এসে পুরোপুরি পরাধীন হয়ে গেছে, যা বলো তাই শুনে। তুমি আমার স্বামী, তুমি যদি আমায় যেতে নিষেধ করো তবে আমি যাব না, কিন্তু তোমার আমাকে বোঝা উচিত। মা বুড়ো মানুষ, অসুস্থ মানুষ, তার মনে কি করে কষ্ট দেয় বলো? তুমি একটু কষ্ট করো। আমিও তো মানুষ না, আমারও তো কিছু ইচ্ছে অনিচ্ছা থাকে। সারা বছরই তো তোমাদের কাছে থাকে, ঈদের দিন তোমার বোন আসে, সে যতদিন থাকে ততদিন আমি বাপের বাড়িতেও যেতে পারি না। ঈদের সবাই চলে যায়, তখন বাপের বাড়ি যাই আমি। আমার বোনদেরও তো কষ্ট হয়, তোমরা তোমাদের কষ্ট বোঝো, আমাদেরটা বোঝো না। আহা, এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? তোমাকে কি এ বাড়িতে কোনো কষ্ট রেখেছি বলো? যখন যা চাও সবই তো দিচ্ছি। চাইলেই সব পাচ্ছি, এর মানে এই না যে আমার বাপের বাড়ি যেতে মন চাইবে না। ও বাড়িতে জীবনের 22টা বছর পার করে এসেছে। ও বাড়ি আমার অনেক আপন, বিয়ের পর থেকে কখনোই তাদের সাথে ঈদ করতে পারিনি। ঈদ তো দূর, ঈদের 15 দিন পরও যেতে পারিনি। আর কোনোদিন এ নিয়ে তোমাকে কিছু বলেছি বলো? আমার বোন আমেরিকা না চলে গেলে এবারও কিছু বলতাম না। আমি তো জানি তুমি অনেক সহ্য করো। আচ্ছা, আমি কালকে মাকে বলে দেখব সে কি বলে।
পরের দিন সকালবেলা। আজ থেকে রায়হানের ঈদের ছুটি। তোমার রান্নাঘরে, আর রহিমা বেগম আর রায়হান ড্রয়িং রুমে বসে কথা বলছে। নাস্তা কত দূর তোমা? ক্ষুধা পেয়েছে তো? এই তো চেষ্টা চলছে, ঈদের কাজ গোছাচ্ছি, এই জন্য দেরি হচ্ছে। মা, তোমা কি এক রাতের জন্য ওর বাপের বাড়ি থেকে আসুক। বউ রাতে ফুসলে ফেলেছে। আহারে আমার ছেলে বউয়ের কথাই চলবে, এটা আমি কখনোই ভাবি নাই। আহ মা, তুমি বুঝতে পারছো না কেন? ও এক বাড়ির মেয়ে, ওরও পরিবার আছে। ডলি আমার যত আপন, ওদের পরিবারও তো ততই আপন। বিয়ের পর থেকে ও তো আর কোনোদিন ঈদ বাপের বাড়িতে করতে যেতে পারে নাই। ঈদের 15 দিন 1 মাস পর বাড়ি যায়। আর ডলি তো প্রতি বছর ঈদে চলে আসে। ও না হয় এবার একটু পর আসলো। আমার মেয়ের সাথে তোর বউয়ের তুলনা? আমার ডলি কত লক্ষ্মী মেয়ে, কত আদর লালন করেছে, সে মেয়ে আমার ঈদের দিন আসবে না? তমাও তো তাদের আদরের মেয়ে। মা, যা যা, তুই তোর বউর সাথে আজ শ্বশুরবাড়ি চলে যা। আমি একাই ঈদ করব, আমার কোনো খেয়াল তো তোর নাই। আহা, আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তুই এমন করতে পারতি না, বিধবা মায়ের সাথে এত। রহিমা বেগম কাঁদছেন। থাক মা, যাবে না তোমার বউ, তোমার কাঁদতে হবে না। কিন্তু তুমি ওর সাথে অবিচার করছো, সেটা মনে রেখো। অবিচার আমিও করছি তোমার কথা শুনে। এর মধ্যে ঢলি বাসায় ঢুকল। মা, কি হয়েছে মা, কি হয়েছে? মা, নাকিতে বল, কি হয়েছে? ভাইয়া, তোমার ভগ্নিপতি আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমার সোনার টুকরো মেয়েকে বাসা থেকে বের করে দিল? ওর এত বড় সাহস! কি করেছিস যে ও বাসা থেকে বের করে দিল? আমি যতটুকু জানি রাজীব অনেক ঠান্ডা মেজাজের ছেলে। তুমি এখন ওর পক্ষ করো ভাইয়া। আমি এবছর বাবার বাড়িতে ঈদ করতে চেয়েছি, ও রাজি হয়নি। ওর বোনরা আসবে তাই। ওর বোনদের ওই ঝামেলা আমি করতে পারবো না, এ নিয়ে তর্ক হয়েছে। ও রেগে বলেছে বাবার বাড়ি যাও। আমি রাগ করে চলে এসেছি। আমার মেয়ে কি কাজের মানুষ? ওদের এত বড় সাহস! ওরা ওদের মেয়েকে করে খাওয়াবে, আমার মেয়েকে কেন বাপের বাড়ি আসতে দিবে না? ভাইয়া, আমি এবার এ বাড়িতে ঈদ করব, আমি ও বাড়িতে যাব না। থাকুক ওদের বোনদের নিয়ে। তোমা, তুমি রেডি হও। কেন? তুমি এবার তোমার বাপের বাড়িতে ঈদ করবা, তোমার মা বাবা ভাই বোনদের সাথে। আমার বাড়ির বউ আরেক বাড়িতে ঈদ করবে কেন? আমি এসেছি এখন, ভাবি কেন বাপের বাড়ি যাবে? আমি কয়দিন খাবো ঘুমাবো, মা তো কাজ করতে পারে না, ঘরের কাজ কে করবে? আমার বউ তো কারো দাসী নয়, তুই তো ননদরা আসলে সহ্য করতে পারিস না। আমার বউ কেন তোকে সহ্য করবে? তুই ঈদেও শ্বশুরবাড়িতে করতে চাস না, আর ওকে এই বাড়িতে ঈদের পরেও 15 দিন আটকে রাখিস। রায়হান, তুমি থামো মা, আমাকে বলতে দাও। অনেক কষ্ট দিয়েছ তুমি তোমাকে, তোমাদের কথা মতে চলেছে এতদিন, মায়ের মনে কষ্ট দিতে চাইনি, কিন্তু তোমরা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। মাথা ঠান্ডা করো। তুমি থামো। আর ডলি, তোর ননদের জন্য তোর কাজ করতে কষ্ট হয়, তারা আসলে বাপের বাড়িতে আসিস, কিন্তু তোমার তো কখনো যায় না। ও তো তোকে সহ্য করে, তবু তোমাকে তোরা ভালোবাসিস না, কিন্তু কেন? আর মা, তুমিও, তোমার মেয়ে বাপের বাড়ি আসতে চাইলে ভালো, আর বোরা বাপের বাড়ি গেলেই দোষ। ও তো কারো মেয়ে, তাই না? শোন ডলি, তুই যদি এখন শ্বশুরবাড়িতে না যাস তাহলে তোমাকে আমি নিজে গিয়ে ওদের বাড়িতে দিয়ে আসবো। এই, তুই এমন করছিস কেন রায়হান? আমি ঠিক কাজই করছি মা, আমার বোনের ভুল শুধরাতে চেষ্টা করছি, আর বোর উপর এতদিন যে অবিচার করেছ আমি সে পাপ কমানোর চেষ্টা করছি। আর ডলি, তুই এখন যাবি, ননদরা আসলে তাদের সাথে 2 দিন থাকবে, তারপর বাপের বাড়ি আসবে। আর তোর ভাবিও এর মধ্যে তার বোনকে দেখে চলে আসবে। আসলে আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আমাকে মাফ করে দাও। ভাবি, আমাকে মাফ করে দাও। সমস্যা নাই, ঠিক আছে। তোমরা যদি আমাকে একটু ভালোবাসতে তাহলে আমার মনে কোনো কষ্টই থাকতো না, আমি তোমাদের জন্য যা চাও তাই করতাম। বোমা, আপনাকে মায়ের মতো দেখেছি, কিন্তু আপনি কখনো আপন ভাবতে পারেননি, তবু আপনার উপর কোনো কষ্ট রাখি না। ডলি, এখন নাস্তা করে চলে যাবি। আর মা, তোমার সাথে উচ্চবাক্য করেছি, তুমি আমাকে মাফ করে দাও। তুমিও আমাকে মাফ করে দাও বাবা, আমি তোমাদের সাথে অন্যায় করেছি। মা, তুমি আর তোমার মেয়েকে প্রশ্রয় দিও না, তাহলে তো সে ঠিকভাবে সংসারও করতে পারবে না। রহিমা বেগম আর ডলি মাথা নিচু করে রইল। বউয়ের সাথে কুটনামি করতে গিয়ে ছেলের কাছে উচিত শিক্ষা পেল শাশুড়ি ননদ।